হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পরশো টেস্ট পেপারের পেজ নাম্বার 72 এর গ্রামার সেকশনের আনসারগুলো দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন। চলো তাহলে শুরু করা যাক। দেখো, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের কোয়েশ্চেন দিয়েছে, আর তারপরে এখানে থাকে আর্টিকেল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। প্রত্যেকটা ভিডিওর মতোই আমি তোমাকে বারবার মনে করাই যাতে তোমাদের অ্যাকচুয়াল এক্সাম হলে এটা অ্যাপ্লাই করতে পারো, যে কি অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম আর অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন এই দুটো সেকশনে তোমরা প্যাসেজটা ভালো রকম ভাবে পড়বে, পুরো প্যাসেজটা ভালো রকম ভাবে পড়বে। ওকে, 2 লাইনের হোক, 3 লাইনের হোক, 4 লাইনের হোক, টাফ হোক, ইজি হোক, ডিফিকাল্ট হোক, যেমন হোক তোমাদেরকে কিন্তু প্যাসেজটা ভালো রকম ভাবে পড়তে হবে, মানেটা গেস করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যদি খুব টাফও হয় তোমাকে অনুমান অন্তত করতেই হবে, গেস করতে হবে, তার মিনিংটা অ্যাজিউম করে নিতে হবে। ওকে, ওখানেই কিন্তু তোমার আনসারটা লুকিয়ে আছে। দেখো তাহলে শুরু করা যাক। আগে প্যাসেজটা আমরা ভালোভাবে পড়বো। দেখো কি বলছে, আই ওয়াজ ড্যাশ এক্সাইট নাকি এক্সাইটেড নাকি এক্সাইটমেন্ট। ওকে, টু সি মাই আঙ্কেল অন মাই রিটার্ন ফ্রম স্কুল। আমি ছিলাম, কি হবে, এক্সাইট মানে হচ্ছে উত্তেজিত করা কাউকে, ভার্ব। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার হচ্ছে এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা, এটা হচ্ছে নাউন। ওকে, টু সি মাই আঙ্কেল, আমার আঙ্কেলকে দেখার জন্য, অন মাই রিটার্ন ফ্রম স্কুল, স্কুল থেকে ফেরার সময়। তাহলে যদি আমরা শুধুমাত্র মিনিং এর হিসেবেই দেখি তাহলে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা হবে এক্সাইটেড, যার মিনিং হচ্ছে উত্তেজিত। আমি উত্তেজিত ছিলাম, উত্তেজনা ছিলামও হবে না, আর উত্তেজিত করাও হবে না। ওকে, তাহলে এখানে হয়ে যাবে আই ওয়াজ এক্সাইটেড। ওকে, দেখো, টু সি মাই আঙ্কেল অন মাই রিটার্ন ফ্রম স্কুল। এবারে দেখো, হি ড্যাশ হ্যাভ কাম নাকি কেম নাকি হ্যাড কেম, হ্যাড কাম। তাহলে একটা এখানে কনফিউশন তোমাদের হতে পারে, সেটা হচ্ছে যে কি, যে কোন টেন্সে এখানে আমি লিখব। তাহলে এখানে আমরা রুল অফ এলিমিনেশন ইউজ করব। রুল অফ এলিমিনেশন মানে কি, এলিমিনেট করা মানে হচ্ছে বাদ দেওয়া। মানে যদি তোমার 3টে বা 4টে অপশন থাকে, তোমাকে দেখতে হবে আচ্ছা এই আনসারটা আমার মনে হচ্ছে না যে হবে বলে, তাহলে ওটা তুমি বাদ দিলে। এই আনসারটা, এটাও, এই অপশনটা মনে হচ্ছে হবে না, তাহলে এটাও বাদ দিলে। তৃতীয় যেটা, থার্ড যেটা, এটাও মনে হচ্ছে যে এটা হবে না। ফাইনাল যেটা তোমার মনে হচ্ছে, যদি তুমি নাও জানো, শিওর নাও, তুমি শিওর নাও যে এটা আনসার হবে বলে, কিন্তু যেহেতু তোমার মনে হচ্ছে যে আচ্ছা এই 3টে হবে না, মানে এটাই হবে, তো এটা হচ্ছে রুল অফ এলিমিনেশন, এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, অথবা তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, যেটা আমি তোমাকে এখন দেব, যে অ্যাকচুয়াল যে কি রুল আছে সেই রুল ওয়াইজ তোমাকে করতে হবে। ওকে, আর এই জন্যই কিন্তু আমার ভিডিও দেখা, আমার চ্যানেলের ভিডিও দেখা, আমি অন্যান্য চ্যানেল থেকে কিন্তু এই জায়গাতে ডিফারেন্ট, সেটা হচ্ছে যে তোমাকে অনেক এক্সট্রা জিনিস আমি বলি, শুধুমাত্র আনসার দেওয়া আমার কাজ নয়, কারণ আনসার তো তোমার অলরেডি দেওয়াই আছে। ওকে, দেখো তাহলে এখানে কি হবে, দেখো প্রথম কথা হচ্ছে যে আই ওয়াজ বলা ছিল শুরুতেই, তাই না? আমি ছিলাম এক্সাইটেড, তার মানে ঘটনাটা কিন্তু অতীতকালে ঘটেছে। বোঝা গেল কি বলছি? তাহলে আমি ছিলাম এক্সাইটেড মানে যদি ঘটনাটা পাস্টে হয়, তাহলে কি এখানে হ্যাভ কাম হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে? হবে না। আর যদি প্রেজেন্ট পারফেক্ট হতো তবুও কিন্তু এই আনসারটা হবে না। কেন? কারণ হি হ্যাভ কাম তো হয় না, হি হ্যাজ কাম হয়। তাহলে দুদিক থেকে কিন্তু ওই যে আমরা বললাম রুল অফ এলিমিনেশন দিয়ে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এইবারে দুটো আছে অপশন, এটা পাস্ট ইনডেফিনিটে আছে, এটা পাস্ট পারফেক্টে আছে। এখানে যদি আমি তোমাকে বললাম যে পুরো ঘটনাটা পাস্ট টেন্সে হয়েছে, তো তাহলে এটাও তো পাস্টে আছে, এটাও পাস্টে আছে, কিন্তু তার মধ্যে ডিফারেন্স আছে, এটা পাস্ট ইনডেফিনিটে আছে আর এটা পাস্ট পারফেক্টে আছে। তাহলে কোনটা হবে? তাহলে এটা জানার জন্য তোমাকে একটা রুল জানতে হবে, সেটা হচ্ছে যে অতীতকালে পাস্ট টেন্সে যখন দুটি কাজ, কি বললাম, অতীতকালে বা পাস্ট টেন্সে যখন দুটি কাজ পর পর ঘটে, ওকে, পর পর ঘটে, কিন্তু তাদের মধ্যে একটা সময়ের গ্যাপ থাকে, টাইমের গ্যাপ থাকে, ওকে, টাইম ইন্টারভাল থাকে। ওকে, তখন কি করব, যে প্রথমের যে কাজটা সেইখানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। কি বললাম, প্রথমে যেটা হয়েছে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখবো, আর সেকেন্ডে যেটা হয়েছে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিটে লিখবো। বোঝা গেল কি বলছি? তার মানে এদের যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো কি রকম, পাস্ট পারফেক্ট হলে হয়ে যায় হ্যাড V3, হ্যাড প্লাস V3, বা যেটাকে তোমরা পাস্ট পার্টিসিপল বলো, অথবা এখানে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র ভার্বের 2 নাম্বার V2। বোঝা গেল কি বলছি? তাহলে এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এই যে ন্যারেটর বা এই যে বক্তা, যিনি এই
পুরো জিনিসটা বলছেন। ওকে, সে বলছে যে আমি এক্সাইটেড ছিলাম স্কুলে আসার সময়, আর তার যে আঙ্কেল, তার আঙ্কেল কিন্তু অলরেডি তাদের বাড়ি পৌঁছে গেছেন অলরেডি। মানে তার যে এক্সাইটেড হওয়াটা, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটে, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ পাস্ট ইনডেফিনিটে লিখেছে। আর তার আঙ্কেলের যে আশাটা, সেটা কিন্তু তার আগে ঘটেছিল। বুঝা গেল কি বলছে? তার আঙ্কেল আগে এসেছেন, পরে সে এক্সাইটেড হয়েছে। বুঝা গেল কি বলছে? তো তার জন্য এখানে হয়ে যাবে তোমার কি, হ্যাড কাম। বোঝা গেল কি বলছি? কারণ এই কাজটা আগে ঘটেছিল। এবারে দেখো, মাই জয়, আমার আনন্দ, ড্যাশ নোজ, দেখো প্রেজেন্ট, তার মানে এটা হবে না। হ্যাড নোন, এখানে পাস্ট পারফেক্টে দিয়েছে, আর এখানে পাস্ট ইনডেফিনিটে দিয়েছে। এখানে কিন্তু সেই রকম কোনো ব্যাপার নয় যে তার যে জয়টা, তার আনন্দের যে বাঁধ ভেঙে যাওয়া। দেখো এখানে একটা ফ্রেজ আছে, যেটা তোমরা জানো কি জানো না আমি ঠিক জানি না, সেটা হচ্ছে টু নো নো বাউন্ড। এই যে ফ্রেজটা, দেখো বাউন্ড মানে হচ্ছে বাধা। ওকে, যেটা আমরা বাউন্ডারি বলি, তাই না? বাউন্ডারি কথাটা কিসের থেকে এসেছে? বাউন্ড থেকে এসেছে। ওকে, বা তুমি বলতে পারো যে বাউন্ডারি থেকে বাউন্ড কথাটা এসেছে। তাহলে টু নো নো বাউন্ড কথাটা মানে হচ্ছে কোনো বাধা না মানা। মানে আমার আনন্দটা এতই বেশি হয়ে গেছে যে কোনো বাধা সেটা মানছে না, বাঁধ ভেঙে দিয়েছে। এই রকম বাংলাতে যে এক্সপ্রেশনটা আমরা বলি, সেটাকে ইংলিশে এইভাবে লেখা হয় টু নো নো বাউন্ড। তাহলে আমার আনন্দটা, এটার আনসার হবে নিউ। কি হয়ে যাবে? নিউ। মাই জয় নিউ নো বাউন্ড। ওকে, এইবার আসছি আমরা আর্টিকেল প্রিপোজিশনে। দেখো এইভাবে তোমাকে কিন্তু আনসার করতে হবে। দেখো এবারে কি বলছে, ড্যাশ ওয়ার্ল্ড ইজ অ্যাগেন ড্যাশ থ্রেট অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। দেখো থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, ইজ অ্যাগেন, অ্যাগেন মানে হচ্ছে আবার, ড্যাশ থ্রেট, থ্রেট মানে হচ্ছে বিপদ, ডেঞ্জার। ওকে, তাহলে কি বলছে, দ্য থ্রেট অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে কি, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের মানে তৃতীয় বিশ্বযুদ্ধের ডেঞ্জার বা বিপদ, আশঙ্কা। ওকে, তাহলে কি বলছে, বিশ্বটা আবার চলে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের কিসে, ডেঞ্জারে বা বিপদের আন্ডারে। আমি বলছি আনসার গুলো কি হবে। দ্য কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে কি, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি, মানে ঝগড়া আর কি, সিম্পল কথায়। ওকে, দ্য কনফ্লিক্ট ড্যাশ রাশিয়া অ্যান্ড ইউক্রেন, তোমরা নিশ্চয়ই জানো যে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে কি যুদ্ধ চলছে অনেকদিন ধরে, তাই না? একটা কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে। তো সেই ঘটনাটার উপরে বলেছে রাশিয়া অ্যান্ড ইউক্রেন হ্যাজ বিন রেজড অ্যাট দ্য প্রেজেন্ট টাইম। এই যে কনফ্লিক্টটা, সেটাকে রেজ করা হয়েছে, মানে সেটা রেজড হয়েছে এই বর্তমান সময়ে, মানে বেড়ে গেছে বা বৃদ্ধি হয়েছে বা তোলা হয়েছে ওই টপিকটাকে। দেখো তাহলে এখানে হয়ে যাবে, প্রথম হচ্ছে দ্য ওয়ার্ল্ড, বিশ্ব, দি আর্থ, দ্য মুন, দ্য সান, এইগুলো হচ্ছে এক ধরনের মানে কিছু নাউন, যেগুলোর আগে কিন্তু দা বসে। ওকে, তো বিশ্ব, দ্য ওয়ার্ল্ড, এর আগেও কিন্তু আর্টিকেল হিসেবে দা বসে। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাগেন ড্যাশ দ্য থ্রেট, কি হয়ে যাবে, আন্ডার দ্য থ্রেট, আন্ডার মানে হচ্ছে আন্ডারে, অধীনে, মানে বিপদের আন্ডারে চলে এসেছে। বিশ্বটা তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদের আন্ডারে বা বিপদের মধ্যে চলে এসেছে আবার। দ্য কনফ্লিক্ট এবারে কি হয়ে যাবে, এখানে হবে বিটুইন, যখন দুজনের মধ্যে কিছু একটা তুলনা বা কিছু একটা ওয়ার্কিং বোঝায়, তখন কিন্তু আমরা বিটুইন কথাটা ইউজ করি। তাহলে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে কনফ্লিক্ট, সেটা বোঝানোর জন্য এখানে আমরা কি বিটুইন প্রিপোজিশনটা ইউজ করে দিয়েছি। কি, দ্য কনফ্লিক্ট বিটুইন রাশিয়া এন্ড ইউক্রেন হ্যাজ বিন রেজড অ্যাট দ্য প্রেজেন্ট টাইম। এবারে আছে ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন। দেখো তাহলে শুরু করা যাক। কি বলছে দেখো, বলছে প্লাস্টিক হ্যাজ নো ডেথ সেড দ্য টিচার টু দ্য স্টুডেন্টস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দেখো ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, বলছে টিচার বললেন স্টুডেন্টদেরকে প্লাস্টিক হ্যাজ নো ডেথ, প্লাস্টিকের কোনো মৃত্যু নেই। ওকে, তাহলে এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, দেখো এটা হচ্ছে এক ধরনের ইউনিভার্সাল ট্রুথ। ওকে, মানে যেটাকে আমরা বলি চিরন্তন সত্য। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন দেওয়া থাকে, তখন কি হয় যে টেন্সের কোনো চেঞ্জ ঘটে না। এখানে টেন্সের কোনো চেঞ্জ ঘটে না। এখানে যদিও সেড মানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এইখানে কিন্তু হ্যাজটা হ্যাজই থেকে যাবে, হ্যাড হবে না। তাহলে আনসারটা কি হয়ে যাবে, দ্য টিচার। আচ্ছা, এই যে সেড টু দ্য স্টুডেন্টস আছে, এটাকে আমরা একসাথে করে দেবো কি টোল্ড দ্য স্টুডেন্টস।
তুমি যদি সেড টু দ্য স্টুডেন্টস লেখো তবুও কিন্তু ভুল নয়। অনেকে এই রকম ভাবে যে শুধুমাত্র সেড টুটা যদি আমরা লিখে ছেড়ে দিই তাহলে ভুল হয়ে যাবে। না, সেড টু মানেই হচ্ছে টোল্ড। তুমি সেড টু লিখলেও এখানে ভুল নয়, আর টোল্ড লিখলে তো নয়। ওকে, তাহলে আনসার হয়ে যাবে কি, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট, লিঙ্কার হিসেবে এখানে ইউজ হয়ে যাবে দ্যাট প্লাস্টিক হ্যাজ নো ডেথ। কি হয়ে যাবে, দ্য টিচার told the students that, দেখো এখানে লিঙ্কার কি হয়ে গেল, দ্যাট যে কি প্লাস্টিক। অনেকে আবার কি করে এখানে ক্যাপিটাল লেটারই রেখে দেয়, এটা কিন্তু ঠিক নয়। ওকে, প্লাস্টিক হ্যাজ নো ডেথ। ওকে, বাস। এবারে দেখো, এবারে বলছে হু টট ইউ ইংলিশ, কে তোমাকে শিখিয়েছিল ইংলিশ। এটাকে বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলছে। দেখো এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, এক ধরনের প্রশ্নবাচক বাক্য। তাহলে এটা কি হয়ে যাবে, হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংলিশ শিখিয়েছিল। তাহলে কার দ্বারা তোমাকে ইংলিশ শেখানো হয়েছিল, এটা হবে আনসার। দেখো এখানে পাস্ট টেন্সে আছে, দেখতে পাচ্ছ এখানে আছে পাস্ট টেন্স। তাহলে এখানে কি হয়ে যাবে, এটার আনসার হয়ে যাবে কার দ্বারা। তাহলে কি হয়ে যাবে, বাই হুম, কার দ্বারা। এবারে তোমাকে ইংলিশ শিখিয়েছিল, সেটা কি হতো, ইউ ওয়্যার টট, তাই না, ইউ ওয়্যার টট। যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না হতো তাহলে এটাই আমরা লিখতাম যে তোমাকে ইংলিশ শেখানো হয়েছিল। কিন্তু যেহেতু এখানে একটা প্রশ্নবাচক বাক্য, তাহলে কি হয়ে যাবে, এই ওয়্যারটা কিন্তু সাবজেক্টের আগে চলে যাবে, মানে ইউ ওয়্যার টটটা হয়ে যাবে ওয়্যার ইউ টট। বোঝা গেল কি বলছি, ওয়্যার ইউ টট, আর কোয়েশ্চেন মার্ক তো অবশ্যই হবে, আর শুরুতে হয়ে যাবে কার দ্বারা, বাই হুম। তাহলে বাই হুম, কার দ্বারা তোমাকে ইংলিশ, ও আচ্ছা, ওয়্যার ইউ টট ইংলিশ, এখানে শেষে ইংলিশটা হবে। ওকে, বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ, এইটা হচ্ছে আনসার। ওকে, আর কোয়েশ্চেন মার্ক অবশ্যই তোমরা দেবে, বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ। এবার বলছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা আনন্যাচারাল অস্বাভাবিক একটা সাইলেন্স ছিল। বলছে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলছে। তাহলে আমরা কোন জায়গাটাতে ভাঙবো বলো দেখি, এই জায়গাটাতে। কারণ এই আনন্যাচারাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এই সাইলেন্স হচ্ছে একটা নাউন। কেমন সাইলেন্স, কেমন নীরবতা, না অস্বাভাবিক নীরবতা। ওকে, তাহলে এটাকে আমরা বলবো যে দেয়ার ওয়াজ এ সাইলেন্স, একটা নীরবতা ছিল, which was unnatural, যেটা ছিল আনন্যাচারাল। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে যদি আমি একটা উদাহরণ দিই, তোমাকে শেখাই, যেমন ধরো না বলা হলো সিক ডগ। ওকে, সিক ডগ একটা অসুস্থ কুকুর, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন কুকুর, না সিক ডগ। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হয়ে যাবে, একটা কুকুর যে হয় সিক, এ ডগ which is sick। ওকে, এইরকম ভাবে তোমাকে কি ভাঙতে হবে। তাহলে এটার আনসার হয়ে যাবে কি, যে there was a silence which was unnatural। বাস, আমি আর লিখছি না, এখানে জায়গা নেই। এবার আসছে আমার ফ্রেজাল ভার্ব গুলো। দেখো আগে দেখে নেওয়া যাক কি কি আছে এখানে। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা। লুক ফর মানে হচ্ছে সার্চ করা, অনুসন্ধান করা। টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা, প্রত্যাখ্যান করা। লুক ডাউন আপন মানে হচ্ছে কি, ডেসপাইজ করা, এখানে যে লেখা আছে ছোট করা কাউকে, ইনসাল্ট করা, ঘৃণা করা, হেট করা। তাহলে দেখো এখানে হচ্ছে হি নেভার ডেসপাইজেস এনিবডি, তাহলে এখানে কি হয়ে যাবে আনসার, লুক ডাউন আপন। কিন্তু লুক ডাউন আপন হবে না, এখানে তোমাকে লুকস ডাউন আপন বলতে হবে। কেন, তার কারণটা হচ্ছে যে এখানেও কিন্তু ভার্বের সাথে এস যোগ আছে। ওকে, দেখো এইখানে কিন্তু লেখা আছে চেঞ্জিং দ্য ফর্ম ওয়্যার নেসেসারি, মানে এই ভার্বের ফর্মটাকে কিন্তু চেঞ্জ করতে হবে যেখানে দরকার। এবার বলছে মাই ওল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ এ নিউ জব, তাহলে এখানে ইজ এর পরে ইন সার্চ অফ নিউ জব দিয়েছে, এখানে আনসার হবে আমরা জানি লুক ফর, কিন্তু এখানে কন্টিনিউয়াস টেন্স তোমাকে ইউজ করতে হবে, যেহেতু এখানে ইজ আছে আর লুক ফর হচ্ছে এক ধরনের অ্যাকশন ভার্ব। তাহলে শুধুমাত্র লুক ফর লিখতে পারবে না, তোমাকে বলতে হবে লুকিং ফর। কি বলতে হবে, লুকিং ফর, তবেই কিন্তু তুমি এখানে ফুল মার্কস পাবে। এবারে কি বলেছে দেখো, বলছে দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড কি বুকস অ্যামাং দ্য স্টুডেন্টস, হেডমাস্টার বিতরণ করেছিলেন স্টুডেন্টদের মধ্যে বই।
তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে তোমাকে কিন্তু এই গিভ অ্যাওয়েটাকে এখানে গেভ অ্যাওয়ে লিখতে হবে। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে একটা বেঁচে গেল যেটা বললাম টার্ন ডাউন, যেটাকে আমরা তার সিনোনিম হিসেবে বলতে পারি রিজেক্ট করা, রিফিউজ করা। তাহলে এই হচ্ছে আজকের সেশন। কেমন তোমাদের লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। অনেক খেটে খুঁটে তোমাদের বলতে হয়, মানে বানাতে হয় তোমাদের জন্য ভিডিওগুলো। অ্যাটলিস্ট 80% কিন্তু তোমাদের মধ্যে সাবস্ক্রাইব করোনি যারা আমার চ্যানেলের ভিডিও দেখছো। তাই আমি তোমাকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইবটা করো। এটা থেকেই কিন্তু আমার মোটিভেশন জাগবে তোমাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভিডিও বানানো। চলো তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। ওকে, চলো তাহলে বাই।